সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলমগীর হোসেন, উচ্চতর গণিত প্রথম পত্রের 3-এর 6 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এটাই অধ্যায়ের 6 নম্বর ভিডিও। তো আমরা 6 নম্বর অঙ্কগুলো নিয়ে একটু মনোযোগ দিই। প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি। বলছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে। মানে ত্রিভুজ আমরা তো জানি 3টা শীর্ষবিন্দু থাকে, সেই 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে। বলছে ডিই এফ যথাক্রমে বিসি সি এ বি এর মধ্যবিন্দু। মানে ডি হইল কার মধ্যবিন্দু? বিসি এর। ই হইল কার মধ্যবিন্দু? সি এর মধ্যবিন্দু। এফ কার? এ বি এর মধ্যবিন্দু হলে দেখাইতে মধ্যবিন্দু। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে আবার এরকম একটা শর্ত দেওয়া আছে। তো আমাদের প্রথমত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে, আরেকটা ত্রিভুজ ডিএফ। আসলে আমরা চিত্রটা একটু দেখি। চিত্রটাতে এ বি সি 3টা বিন্দু আমি এখানে দিয়ে দিলাম। এই বিন্দু, বি বিন্দু, আর কোন বিন্দু? সি বিন্দু। আবার বলছে যে ডি হইল বিসি এর মধ্যবিন্দু। তার মানে ডি হইল কার মধ্যবিন্দু? বি সি এর মধ্যবিন্দু। এরপরে আসি সি এ কার মধ্যবিন্দু? সরি, ই কার মধ্যবিন্দু? সি এর মধ্যবিন্দু। ই হইল সি আর এর মধ্যবিন্দু। এরপরে এফ কার মধ্যবিন্দু? এফ হইল এ বি এর মধ্যবিন্দু। এখন প্রশ্ন আমাকে বলছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ এবিসি মানে পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর কার ক্ষেত্রফল? ডিইএফ এর ক্ষেত্রফল। ঠিক আছে, এটা নির্ণয় করার জন্য। তো চলো আমরা প্রথমে কার ক্ষেত্রফলটা নির্ণয় করব? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় আমরা নিয়মগুলো দেখছি যে দেওয়া আছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু যথাক্রমে এটা, ডিএফ যথাক্রমে বিসি সি এর এবি এর মধ্য বিন্দু। ঠিক আছে, আমরা ক্ষেত্রফল বের করার আগে একটু এই বিন্দুটা বের করে ফেলছি। এটা হলো কি বিন্দু? মধ্যবিন্দু। আমরা জানি এটা হলো কি বিন্দু? মধ্য বিন্দু। তো মধ্যবিন্দু নির্ণয়ের আমরা জানি সূত্র, যেমন আমি যদি লিখি যে এ বি এর মধ্যবিন্দুটা বের করব। কার মধ্যবিন্দু? এ বি এর কি বিন্দু? মধ্য বিন্দু। তাহলে মধ্যবিন্দু যদি বের করি তাহলে সেখানে আছে x1 প্লাস x2 বাই 2, 3, এখানে হলো 3 আর এখানে হলো কি 3, -3 বাই কত? 2, y1 প্লাস y2, 5 প্লাস 3 বাই কত? 2। তার মানে এখানে আসে কত? 0, 3 থেকে 3 গেলে 0, 0কে 2 দিয়ে ভাগ দিলে 0, 5 3 আর 0, কত? 4। এবার আসি এ বি এর পর আবার কার মধ্যবিন্দু বের করবো? এভাবে বিসি এর কি বিন্দু? মধ্য বিন্দু। তাহলে বিসি এর মধ্যবিন্দুটা হবে কি? এই যে -1 -3, মানে দোনোটাই ঠিক আছে। -3 -1 বাই কত? 2, আর 3 আর -1 বাই কত? 2। তার মানে এখানে আসতেছে -4 বাই 2 আর 2 বাই কত? 2। তার মানে এখানে আসতেছে -2 আর কত? 1, -2 আর কত? 1। এভাবে আবার কোনটা বের করবো? মধ্যবিন্দু এ ই এর মধ্যবিন্দুটা কি করবো? বের করবো। তো চলো আমরা দেখি, লিখছি আমরা এখানে যে ডি বিন্দু স্থানাঙ্কটা বের করছি। ডি বিন্দু মানে তো কি বিন্দু? মধ্যবিন্দু। সে অনুপাতে আবার কার স্থানাঙ্ক বের করছি? ই বিন্দুর। একটা কোন বিন্দু স্থানাঙ্ক? এফ বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলছি। ওই যে সূত্রটা কি? x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই কত? 2। সেটা যখন আমরা ইকুয়েশন করছি সেখানে আমাদের অ্যান্সারগুলো এটা আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে কোনো সমস্যা নেই। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটাও নির্ণয় করা যাবে সহজে, আর একটা হলো ত্রিভুজ কার? ডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ঠিক আছে, তো ক্ষেত্রফল নির্ণয়ের নিয়মটা আমরা আগেও দেখছি। ত্রিভুজ এবিসি ত্রিভুজ ক্ষেত্র লিখছি এবিসি। এবিসি লিখে x1 x2 আর x3, y1 y2 y3, আর এখানে হলো 1 1 1, এগুলো হলো সূত্রের 1, এই 3টা 1। ঠিক আছে, আর এগুলা হলো আমার বিন্দুগুলো কি দেওয়া আছে, যে বিন্দুগুলো দেওয়া ছিল x1 x2 আর কি 3 x3, y1 y2 আর কি 3 y3। ঠিক আছে, ত্রিভুজ ক্ষেত্র। এবার আসি, তার মানে আমাদের এখন এই জিনিসটা বসানোর পর আমাদের এখন কার কার ক্ষেত্রফল বের করতে হবে? ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ। ডিইএফ 3টা বিন্দু স্থানাঙ্ক অলরেডি বের হয়ে গেছে, এবিসি স্থানাঙ্ক তো আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সেখানে ক্ষেত্রফল নির্ণয় যে নিয়মটা আগেও দেখছিলাম সেটাই, যে হাফ রেখে 3কে ধরে কলাম বাদ আর কি বাদ? সারি বাদ। তাহলে সেই অনুপাতে থাকে হইলো কোনটা? এই 4টা। 3 একে 3 আর মাইনাস একে কত? মাইনাস। তার মানে মাইনাস মাইনাস কি হয়ে গেল? প্লাস। এবার কাকে ধরে? 5কে ধরে, যেহেতু প্রথমবার প্লাস চিহ্ন দিছে, পরেরবার কি চিহ্ন? মাইনাস চিহ্ন। ঠিক আছে, তাহলে সেখানে আবার 5কে ধরে কলাম বাদ সারি বাদ, সেখানে -3 আর 1, -1 আর কত? 1। আবার কাকে ধরে? 1কে ধরে কলাম বাদ সারি বাদ, সেটা আমাদের আসতেছে যে মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, আবার এখানেও কি
প্লাস কত 3, ঠিক আছে। এই হলো আমাদের এই নিয়মে আমরা ক্যালকুলেশন যদি এখন করি ক্ষেত্রফলটা বের হবে। আমি দেখতে পাচ্ছি ক্ষেত্রফল কত বাড়িলো 14 বাড়িয়েছে। ক্ষেত্রফলটা পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত বাড়িলো 14 বাড়িলো। এবার ত্রিভুজ আবার কার ক্ষেত্রফল বের করতে হবে DEF এর ক্ষেত্রফল বের করতে হবে। DEF এর ক্ষেত্রফল বের করতে হবে। তো DEF এর ক্ষেত্রে তিনটা বিন্দু স্থানাঙ্কে আমাদের কাছে আছে DE আর কি F, তিনটা বিন্দু স্থানাঙ্কে আমাদের কাছে আছে ABC। এবার তিনটা, ঠিক আছে। এরপর আবার কি বের করব ত্রিভুজ কার ক্ষেত্রফল DEF এর ক্ষেত্রফল নির্ণয় করব DE আর কি F, এই জিনিসটা ক্ষেত্রফল। তো একইভাবে সূত্র আমরা লিখছি x1 x2 কি 3, যে x1 যেহেতু এগুলা মধ্যবিন্দুগুলো x1 x2 কি 3, x1 x2 x3, আরেকটা হলো কি y1 y2 আর কি 3 y3, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে x1 x2 x3 y1 y2 এরপর কি 3 y3 1 1 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কার ক্ষেত্রফল বারবার এলো ত্রিভুজ কি DEF এর ক্ষেত্রফলটা এখনো আমরা এখানে বের করব। আমরা যখন বের করতেছি ক্ষেত্রফলটা আসছে 7/2 কি একক বর্গ একক। ক্ষেত্রফল নির্ণয়টা আমি এখানে আর বুঝাইলাম না, আগেও কয়েকবার প্রত্যেকটা ভিডিওতেই বোঝানো হয়েছে, তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে এগুলো দেখে নিও। আচ্ছা, এরপর আসি আমাদের যেটা যে আমাদের বলছে ত্রিভুজ ABC ইকুয়াল টু এত। তার মানে আমরা জানি যে ভগ্নাংশ থাকলে অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তো আমরা এখন কি করলাম ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর দ্বারা ভাগ করতেছি। 14/7/2, সেখানে কাটাকাটি করলে কত আসে 4 আসে, সেখানে কাটাকাটি করলে কত আসে 4 আসে আমাকে। এরপর আর যদি আমি গুণ দেই যে ত্রিভুজ ABC আর এখানে কত 4, সেটার সাথে কার গুণ হবে ত্রিভুজ কি F DEF, ত্রিভুজ কি F DEF, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছি। এরপর আসি আমরা আরেকটা অঙ্ক দেখি। লিখছে ত্রিভুজ ABC এর ABC শীর্ষত্রয় যথাক্রমে, এটা তিনটা শীর্ষত্রয় দিয়ে দিছে। যথাক্রমে 4, -3 বিন্দু তিনটি বাহুগুলো এমনভাবে স্থাপিত। বলছে ত্রিভুজ ABC শীর্ষত্রয় যথাক্রমে এত এত DEF তিনটি ত্রিভুজের বাহুগুলোর উপর এমনভাবে স্থাপিত যেন BD। আচ্ছা, DEF ডি তার মানে কার বলছে ডি, আরেকটা হলো ই, আরেকটা হলো F, DEF বিন্দু তিনটি ত্রিভুজের বাহুগুলোর উপর এমনভাবে স্থাপিত যেন BD অনুপাত DC, BD অনুপাত কি BD অনুপাত DC। আচ্ছা, আমরা যদি চিত্রটা একটু দেখাই, এই যে চিত্রটা, এখানে আমরা একটু চিত্রটাকে সুন্দর করে আঁকছি AB আর কি C আর DEF, ঠিক আছে। সেখানে হলো তিনটা বিন্দু, আমরা যেটা ত্রিভুজের বাহুগুলো যে কোনো তিনটা বিন্দু নিলাম DE কি দিয়া F দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা লিখছি BD অনুপাত DC আর C অনুপাত E ইজ ইকুয়াল টু AF অনুপাত কি B, FB ইজ ইকুয়াল টু 2 অনুপাত কত 1, ইকুয়াল টু হলো কত 2 অনুপাত 1। বলছে BD আর হলো BD অনুপাত কি C DC, আবার CE অনুপাত CE অনুপাত কি EA এবং AF অনুপাত FB AF অনুপাত FB সবগুলো কত 2 অনুপাত কত 1। অর্থাৎ ডি বিন্দু বিসিকে কত অনুপাত কত বিভক্ত করে 2 অনুপাত 1 কি করে বিভক্ত করে, ঠিক আছে। তাহলে ডি বিন্দুর আমরা স্থানাঙ্কগুলো বের করছি। ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা যেহেতু কনফার্ম হয়ে গেছে, এখানে 1 অনুপাত কত 2 আকার আছে, এখানে 1 অনুপাত কত 2 আকারে, তার মানে M1 M2 মান আমার কাছে আছে। তাহলে আমরা যখন ডি বিন্দু স্থানাঙ্ক বের করব তখন ওই যে আমাদের যে অন্তবিভক্তকারী যে সূত্রটা সেটা বর্ণনা করতে হবে, ঠিক আছে। আবার কি বিন্দু স্থানাঙ্ক ই বিন্দু স্থানাঙ্ক, আবার কি বিন্দু স্থানাঙ্ক F বিন্দুর কি স্থানাঙ্ক, ঠিক আছে। ডি বিন্দু স্থানাঙ্ক, ই বিন্দু স্থানাঙ্ক আর কোন বিন্দু F বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। সূত্রটা কি এটা সূত্রটা হলো M1 x2 প্লাস M2 x1 বাই M1 প্লাস কি 2 M2, আবার M1 y2 প্লাস M2 কি 1 y1 বাই M1 প্লাস কি 2 M2, ঠিক আছে। আচ্ছা, এই সূত্র দিয়ে আমরা মূলত
এই বিন্দুগুলো বের করছি ডি ই এফ, তবে সেখানে অনুপাতগুলো 2:1 অথবা কি 1 কত 2। আচ্ছা, এবার আসি এফ বিন্দু স্থানাঙ্ক। এবার আমরা আসি, যেহেতু এই 3টা বিন্দু পেয়ে গেছে, এই 3টা বিন্দুর এবার যখন স্থানাঙ্ক দিয়ে আমরা যখন মান নির্ণয় বা ক্ষেত্রফল নির্ণয় করছি, তখন আসছে কত 63, কত 63। আর ত্রিভুজ ক্ষেত্র, সরি এটা এবিসি পুরোটার ক্ষেত্রে, আর ডিইএফ এর ক্ষেত্রে, ডিইএফ ডিইএফ এর ক্ষেত্রে, আচ্ছা ডিএফ এর ক্ষেত্রে আমরা এখন আমাদের বিন্দুগুলো আছে, ডি বিন্দু আছে, ই বিন্দু আছে, আবার এফ বিন্দু আছে। আমরা মানগুলো বসে দিলাম কিভাবে, x1 x2 x3 আবার কি x1 y1 y2 y3 আবার কি 1 y1। সেখানে আমরা যদি মান নির্ণয়ের যে নিয়মটা সেটাও যদি ফলো করি, আচ্ছা তাহলে আমরা যদি সেটা ফলো করে এখানে ক্যালকুলেটরের হিসাবগুলো করি, তাহলে আমরা দেখবো সেখানে অ্যান্সার আসে কত 21 আসে, ঠিক আছে 21। তারপর আমাদের ত্রিভুজ ক্ষেত্রে এবিসি উপরে লিখলাম, ত্রিভুজ ক্ষেত্রে ডিএফ উপরে লিখলাম, উপরে 63 নিচে কত 21 হয়ে কত 1। তার মানে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিএফ ইজ ইকুয়াল টু 3 কত 1 ইকুয়াল টু কত 3:1, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। এরপরে যদি না বুঝে থাকো আমাকে আসলে জানাবো। ধন্যবাদ সবাইকে।